আসসালামু আলাইকুম দর্শক। গত ৩.৫ মাসে আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অস্পষ্টতা, অস্বচ্ছতা, কোনো বিষয়ে ফান্ড কোনো ডিসিশন নিতে পারছে না সরকার। কি কারণে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, তার নিজের কথাবার্তাতেই একটার সঙ্গে আর একটা মিলছে না। যদি বলি আওয়ামী লীগের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত, অথবা তারা নিজেরাই যে সিদ্ধান্ত নিক না কেন সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না। ৩ দিন আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি যে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে, তার সঙ্গে মিলছে না আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন। ৩ দিন আগে তিনি হিন্দুতে কি বললেন? তিনি বললেন যে এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে। ঘোষণা কোত্থেকে আসছে আমরা জানি না। তারপরে তিনি মন্তব্য করেছেন যে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন বিএনপি বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, সেটি বিএনপির কাছে চাপিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আবার ৩ দিন পরে এসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে, আর যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে জবাবদিহিতার আওতায় আনতে গেলে অবশ্যই তো আমাদের বিনয় প্রকাশ করতে হবে নাকি? সেই বিনয়ের জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই, কেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করা হচ্ছে? কার ভয়ে, কার চাপে? অথবা তিনি কি পদ হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে স্থির থাকতে পারছেন না? কাকে সন্তুষ্ট করবেন, কাকে অসন্তুষ্ট করবেন? বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কথাকে ভায়োলেট করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের রেফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে। আবার যখন এই মন্তব্যের পরে যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঙ্কার ছাড়লেন, হুঁশিয়ারি দিলেন যে যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে, এবং নিঃসন্দেহে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অথবা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে রয়েছেন উপদেষ্টা পদে, তাদের পক্ষ থেকে তুমুল আপত্তি উঠেছে। কেন তিনি এই কথা বললেন? তিনি ভুল পাল্টে ফেললেন। তিনি বললেন না, আগে বিচার করা হবে। তার মানে কি? বিচার না করা পর্যন্ত আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধ থাকবে, বিষয়টি তো তাই। আচ্ছা, আমরা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করি, আইনগত জায়গা থেকে, আওয়ামী লীগ তো গুটি কয়েক ১০০, ২০০, ২০০০, ৫০০০ নেতাকর্মীর দল নয়, লাখো কোটি মানুষের দল। তো বিচারের আগে কেন শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলকে? বিচার কবে হবে তার নিশ্চয়তা আছে? আর বিচারের আগে যদি আমি বিচার করে ফেলি, সেটি কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য? যারা অপরাধী প্রমাণ হবেন না তারা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবেন। তিনি রাজনৈতিক দলের কথাও বললেন না, যে রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তো কেউ প্রতিনিধিত্ব করতে পারবেন না নৌকা প্রতীক নিয়ে বা আওয়ামী লীগের হয়ে। একটা ভয়ঙ্কর অস্বচ্ছতা এসব কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। কিন্তু কেন এমনটা হবে? আবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের বহুল প্রচারিত যে গণমাধ্যম আনন্দবাজার, সেই আনন্দবাজারে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে একটি প্রশ্ন ছিল ডাক্তার শফিকুর রহমানের কাছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে, যেহেতু -2 ফর্মুলার একটি কথা চারিদিক থেকে উঠছে। তো প্রশ্নটা হচ্ছে, দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে, কতটা ঠিক এটা?
উত্তরে জামায়াতের আমির বলেছেন, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই। মানুষ সব জানে, তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি। এটুকু বলতে পারি, কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এখানেও অস্পষ্টতা। তিনি মানে ধরি মাছ না ছুঁই পানি হিসেবে কথা বলেছেন। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তো তারা কথা বলতে পারে না, তাই না? তারা নিজেরাই স্বাধীনতার পর 4 বার নিষিদ্ধ হয়েছে এবং 5 আগস্ট শেখ হাসিনার পতনের আগে তাকে যে নির্বাহী আদেশে জামাতকে যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটিওকে নিশ্চয়ই আমরা সমর্থন করিনি, কেউ করেনি। সেই জায়গায় তো আর জামাত বলতে পারে না যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো ছাত্র সমরের বা কিংবা আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষায় কথা বললেন সেই ধরনের মন্তব্য করলেন। তো টাইমে আমাদের প্রধান উপদেষ্টা যেসব বিষয়ে কথা বলেছেন তার মধ্যে অনেক বিষয় এসেছে। অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে উদ্দেশ্য, সেসব বিষয়ে কথা উঠেছে। মানবাধিকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সেসব বিষয়ে প্রশ্ন উঠেছে। এবং এইসব জায়গাতে টাইম তার নিজস্ব জায়গা থেকে যে মন্তব্যগুলো করছে সেটি কিন্তু আমাদের জন্য সিগনিফিক্যান্ট। দ্য টাইমের মতন ম্যাগাজিন তারা বলছে যে বাংলাদেশে প্রেসিডেন্ট শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা হবে, সংসদ এককক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেগুলো এখনো নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি। খুবই স্বাভাবিক যে কথাগুলো এই মুহূর্ত পর্যন্ত উঠছে। সরকার নিজের মতো করে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করছে, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AK-M ওয়াহিদুজ্জামানের তার একটি মন্তব্য নেওয়া হয়েছে দ্য টাইম থেকে। সেখানে ওয়াহিদুজ্জামান বলছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা 6টি সংস্কার কমিটি গঠন করেছে। যদি আমরা জানি তারপরে আরও 6টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তো ওয়াহিদুজ্জামান বলছেন, এটি ভালো লক্ষণ নয়, এটি কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। সময় বলে দেবে কে কতটুকু কর্তৃত্ববাদী, এটি আমার মন্তব্য। যা হোক, এখন বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত অবস্থা কি হবে, সম্পর্ক কি হবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পরে, সে বিষয়েও দ্য টাইমে মন্তব্য করা হয়েছে। এখানে বলা হচ্ছে, টাইমের মন্তব্য, আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। যেহেতু সংখ্যালঘু নিয়ে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছিলেন এবং সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার মন্তব্য চাওয়া হলে তিনি এখানে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে তিনি আত্মবিশ্বাসী। এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা নিয়ে ভাবছি, আমরা কোনো সংকটে সাহায্য চাইছি না, সহায়তা চাইছি না, আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে। বেশ ভালো মন্তব্য। এখন বিষয় হচ্ছে যে এখানে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং ভারত চাইছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব বড় আকারে দেখাতে, যাতে একটা ওলটপালট কিছু হয়, সে আশায় আওয়ামী লীগ বসে আছে। যেটি হোক না কেন, সব কিছু মিলিয়ে যদি আমার আজ এই পর্বের আলোচনায় যদি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার বিষয়ে যে মন্তব্যগুলো আসছে, সেই জায়গা থেকে হ্যাঁ করতেই পারেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য, কিন্তু ভেতরে যেই একটা অশনি সংকেত আমাদের জন্য ইঙ্গিত দিচ্ছে, সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ কারোর চাপে রয়েছেন, বিশেষ কারোর ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। এই সময় এই জন্যই এক এক সময় এক এক মন্তব্য, যেটি কারোর জন্যই ভালো নয়, আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকারের জন্য তো নয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।